হ্যালো ফ্রেন্ডস, আমি এলহাম হুসেইন। সবাইকে আফ্রিকান সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি আজকে আফ্রিকার মুখোশ বা মাস্ক নিয়ে দু একটি কথা বলব। আফ্রিকিদের মধ্যে মুখোশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অনুষঙ্গ এবং আফ্রিকায় যে ৩,০০০-এর মতো নৃগোষ্ঠীর বসবাস রয়েছে, তাদের অনেকেই বিশ্বাস করেন যে যখন কোনো ব্যক্তি মুখোশ পরিধান করেন তখন তিনি আর সাধারণ মানুষ থাকেন না, তিনি হয়ে ওঠেন অসাধারণ। কারণ এই মুখোশ পার্থিব জগৎ এবং আত্মার জগতের মধ্যে সেতুবন্ধ নির্মাণ করে। এরা বিশ্বাস করেন যে এদের পূর্বপুরুষ যারা মারা গেছেন তাঁদের আত্মা একটি জগতে বসবাস করে। তো যখন কোনো ব্যক্তি মুখোশ পরেন তখন তিনি ওই আত্মার জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কথোপকথন করতে পারেন এবং ওই আত্মাগুলো এই মুখোশ পরিহিত ব্যক্তির মধ্যে এসে তাদের কণ্ঠে, অর্থাৎ এই মুখোশ পরিহিত ব্যক্তির কণ্ঠে ওই আত্মা বা পূর্বপুরুষদের আত্মাগুলোর কণ্ঠ ধ্বনিত হয়। তাই আফ্রিকার সমাজে যখন কোনো বিবাদ সংঘটিত হয়, ঝগড়া হয়, তখন সাধারণ মানুষ, স্থানীয় মানুষ এই বিবাদ মেটানোর জন্য, সমাধানের জন্য, পরামর্শের জন্য, এমনকি অপরাধীর শাস্তি প্রদানের জন্য এরা এই মুখোশ পরিহিত মানুষদের কাছে যান। সাধারণত একটি লোকালয়ের যারা জ্যেষ্ঠ মানুষ, নেতৃস্থানীয় মানুষ, যারা সমাজে অবদানের জন্য বা সমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে অনেক উপাধি পেয়েছেন, এইরকম সম্ভ্রান্ত সম্মানীয় মানুষজন এই মুখোশ পরেন এবং মুখোশ পরেন যখন, তখন তারা আর সাধারণ মানুষ থাকেন না। এবং এটি চিনোয়া আচেবে তার থিংস ফল অ্যাপার্ট উপন্যাসের আখ্যানেও দেখিয়েছেন যে ইবো জনগোষ্ঠীর মধ্যে নেতৃস্থানীয় কিছু মানুষ, জ্যেষ্ঠ কিছু মানুষ মুখোশ পরেন বিশেষ দিনে এবং এই মুখোশ পরা মানুষদের যে দল, তাদেরকে স্থানীয়রা ইগু ইগু বলে সম্বোধন করেন। এবং এই মুখোশ পরিহিত মানুষরা যখন রাস্তায় বেরিয়ে পড়েন তখন এদের সামনে সচরাচর কেউ আসেন না। তাঁদের বিশ্বাস এদেরকে যদি বিরক্ত করা হয় তাহলে তার অনিষ্ট হবে, সেজন্য সচরাচর কৌতূহলবশত হলেও কেউ এদেরকে বিরক্ত করেন না বা এদের মুখোশ খুলে ফেলার চেষ্টাও করেন না, তাতে অনিষ্ট হবে বলে তারা বিশ্বাস করেন। এবং আমরা দেখেছি যে থিংস ফল অ্যাপার্টের যিনি প্রধান চরিত্র ওকনকো, তিনিও এই মুখোশ পরে অন্যান্য জ্যেষ্ঠ মানুষের সঙ্গে তিনি ওই ইগু ইগু দল গঠন করে সমাজে বিচার আচার করছেন, রায় দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন এবং যাকে অপরাধী বলে মনে করছেন বা দোষী সাব্যস্ত করছেন তাকে শাস্তিও দিচ্ছেন এবং সমাজের সবাই সেটি মেনেও নিচ্ছেন। তো এই যে মুখোশের তাৎপর্য, যে মুখোশ আফ্রিকার সমাজে একটি ব্রিজ, একটি সেতুবন্ধ এই পার্থিব জগৎ এবং আত্মার জগতের মধ্যে সংযোগ স্থাপনের একটি অন্যতম প্রধান অনুষঙ্গ। এছাড়া বিভিন্ন তিথি পার্বণে মুখোশ পরে আফ্রিকিরা নৃত্য পরিবেশন করেন
আর এই মুখোশ সচরাচর পুরুষরাই বেশি পরে থাকেন, যে কারণে কেউ কেউ, বিশেষ করে যারা নারীবাদী সমালোচক, তারা এই মুখোশকে প্যাট্রিয়ার্কাল টোটেম বলে চিহ্নিত করেন, যে এটি একটি পিতৃতান্ত্রিকতার পরিচয় বহনকারী স্মারক, কারণ এটি সচরাচর পুরুষরাই পরে থাকেন। আর এই মুখোশ পরে যখন পুরুষরা নৃত্য করেন তখন নারীরা তা উপভোগ করেন। অনেকে বাদ্যযন্ত্র বাজান, ড্রাম বাজান। আমরা সবাই জানি ড্রামের উৎপত্তি হয়েছে কিন্তু আফ্রিকায়, এবং তারযুক্ত বাদ্যযন্ত্রের উৎপত্তিও হয়েছে আফ্রিকায়। এগুলো নৃতাত্ত্বিক গবেষণায় প্রমাণিত হয়েছে। এবং আমরা যে এখন র্যাপ মিউজিক, রক মিউজিক বলি, এগুলোর জন্ম হয়েছে কিন্তু আফ্রিকায়। তো আফ্রিকা অনেক দিক থেকে সভ্যতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা যারা আফ্রিকা নিয়ে একটু পড়াশোনা করি তারা হয়তো এর অনেক কিছু আমরা জানি বা জানার চেষ্টা করি। তো এই মুখোশের বয়স কত? অনেকেই বলেন যে এই মুখোশ কি আমরা আধুনিক কালে আফ্রিকিদের মধ্যে দেখছি, নাকি এটি তাদের সেই প্রিহিস্টোরিক পিরিয়ড বা প্রাগৈতিহাসিক কাল থেকে এই মুখোশ তাদের সঙ্গে আছে। হ্যাঁ, এ কথা সত্য যে যেদিন থেকে আফ্রিকার মানুষ ভাবতে শুরু করেছে যে তাদের একটি সমাজ ব্যবস্থা তৈরি করা দরকার, সেই সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দরকার, সেই সমাজে বিশ্বাস ব্যবস্থার প্রয়োজন, সেদিন থেকেই এই মুখোশের প্রচলন হয়েছে। অর্থাৎ আফ্রিকার মানুষদের নিয়ম শৃঙ্খলা, তাদের নানান উৎসব, তিথি পার্বণ, আফ্রিকার মানুষদের বিনোদন, আফ্রিকার মানুষদের বিশ্বাস ব্যবস্থা এবং তাদের জীবনাচার, এই সব কিছুর সঙ্গেই মুখোশের একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। কাজেই আফ্রিকার সমাজে মুখোশের যে ব্যবহার, সেটি নিশ্চয় আমরা যারা আফ্রিকার সাহিত্য বা সংস্কৃতির চর্চা করি বা আফ্রিকার বিষয়ে কৌতূহলী, তাদের কাছে এই মুখোশের পঠন পাঠন নিশ্চয় অন্য সাধারণ পাঠকদের থেকে আলাদা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।